হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার পড়বো তোমার ভাই ওই যে ডিউ সাস্ট এবং বুটেক্স এর প্রিপারেশনের কোর্সটা। সো আমরা আজকে সেকেন্ড লেকচার বলতেছি চলতরিতে। চলো তাহলে আমরা স্টার্ট করি। তো আমরা গতকালকে তোমার ভাই দেখছিলাম ওহমের সূত্র, তারণ বেগ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহ ঘনত্ব। আজকে আমরা চেষ্টা করবো যে কভার করার রোদের উষ্ণতা গুণাঙ্ক, তড়িৎ রোদের সূত্র এবং আরো কিছু যাবতীয় জিনিসপত্র। তো এগুলো আমরা গত লেকচারে দেখছি ভাই। তো ভাই কারো কিছু তোলার দরকার নাই, জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে বুঝতে থাকো। আমি পিডিএফটা আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দিব। তো ফেসবুকে গ্রুপের নাম হচ্ছে চ্যানেলের নামে, তুমি সার্চ দিলেই পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানে ভিডিও ডিসক্রিপশনে পিডিএফটা আপলোড করা থাকবে। ওকে ভাই, চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের প্রথম টপিক আমরা যেটা পড়বো এটার নাম হচ্ছে আমাদের ভাই রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে চলো আমরা স্টার্ট করি। রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো ভাই এটাকে একটু মনে রাখবো, এটাকে আলফা দিয়ে প্রকাশ করে। রোধের উষ্ণতা গুণাঙ্ককে ভাই কি দিয়ে প্রকাশ করে? ভাই আলফা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো ভাই আলফা সূত্রটা কি? এটা আমরা সবাই অলরেডি পড়েই আসছি। আলফা সূত্র ছিল তোমার, দেখো এরকম, যে ডেল্টা আর ডিভাইডেড বাই তোমার পরিচয় আমি বুঝাই দিচ্ছি কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে, আর নট এবং ডেল্টা থিটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আলফা দ্বারা কি বোঝায় ভাই? আলফা দ্বারা বোঝায় হচ্ছে তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক, আবার কেউ কেউ এটাকে রোধের উষ্ণতা সহগও বলে বা সহগও বলে। ওকে, যেটা দেওয়া থাকুক সেটাই হচ্ছে আলফা। আচ্ছা, দেন তোমার ডেল্টা আর জিনিসটা কি? ডেল্টা আর হচ্ছে তোমার রোধের পরিবর্তন। ডেল্টা আর হচ্ছে তোমার রোধের পরিবর্তন। আচ্ছা, দেন আর নট জিনিসটা কি? আর নট বোঝার আগে চলো আমরা আগে দেখি ডেল্টা থিটা জিনিসটা কি। ডেল্টা থিটা মানে হচ্ছে তোমার ভাই তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, রোধের পরিবর্তনকে তাহলে আমরা কি লিখতে পারি? রোধের পরিবর্তনকে আমরা লিখতে পারি তোমার আর থিটা মাইনাস আর নট, আর ডেল্টা থিটা মানে তাপমাত্রা পরিবর্তনকে আমরা লিখতে পারি থিটা মাইনাস থিটা নট। তাহলে এখানে আমরা যদি প্রথমে একটু করে দেখাতে চাই যে ফার্স্ট আগে চলো দেখি আমরা থিটা নট মানে কি। থিটা নট মানে তাহলে তোমার হবে হচ্ছে ভাই আদি তাপমাত্রা। কারণ এখানে এই সূত্র তো সবাই পারে, পরিচয়গুলো একটু বোঝা দরকার। থিটা জিনিসটা কি? থিটা জিনিসটা ধরতে পারো তুমি শেষ তাপমাত্রা, মানে কোয়েশ্চনে তোমাকে যে শেষ তাপমাত্রাটা দেওয়া থাকবে। তাহলে এখানে আর থিটা জিনিসটা কি হবে? থিটা তাপমাত্রায় রোধ। থিটা তাপমাত্রায় রোধ। তোমার আর নট কি হবে ভাই? আর নট হবে তোমার হচ্ছে ভাই থিটা নট তাপমাত্রায় রোধ। আচ্ছা, তাহলে এখানে দেখো তুমি যদি এখানে যদি তুমি ডেল্টা আর জায়গায় যদি ভাই আর থিটা মাইনাস আর নট কে বসাও, এবং এখানে দেখো তোমার আছে হচ্ছে যে ভাই আর নট ইন্টু ডেল্টা থিটা নিচে, তুমি যদি এটাকে ক্রস গুণফল টুনফল করো তাহলে দেখবো তুমি এখানে আর থিটা ইকুয়াল টু পাচ্ছ আর নট ইন্টু 1 + আলফা ডেল্টা থিটা। ওই এদিকে ওদিকে এনে এই সূত্রটা তুমি দেখবে এখানে পাবা। তাহলে এখানে আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে ভাই দুইটা, একটা হচ্ছে এই আলফার এটা, একটা হচ্ছে আর থিটার এটা। তাহলে আমি যে সবুজ বক্স করে দিচ্ছি, এই সূত্রগুলো আমাদের একটু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, ম্যাথে আমাদের সাহায্য করবে। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এখানে আমরা আলফা ইকুয়ালস টু পাইলাম ডেল্টা আর ডিভাইডেড বাই আর নট ইন্টু ডেল্টা থিটা, আর আর থিটা ইকুয়ালটা আমরা পাইলাম আর নট ইন্টু আলফা 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। তারপর এখান থেকে আমরা কি মনে রাখবো? এখান থেকে আমরা মনে রাখবো যে পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি বিদ্যুৎ পরিবহন দুইটা পদার্থ করে। একটা হচ্ছে তোমার পরিবাহী যারা তারা করে। পরিবাহীর ক্ষেত্রে মনে রাখবো ভাই, যদি আমরা টেম্পারেচারকে বাড়াই তাহলে আমার রোধ বাড়বে, যদি আমরা টেম্পারেচারকে কমাই তাহলে আমার রোধ কমবে। অর্থাৎ বাড়ালে বাড়তেছে, কমালে কমতেছে। এই সম্পর্কে তুমি কি বলো? সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে আর ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। টি দিয়ে আমি টেম্পারেচার বোঝাচ্ছি। আর আরেক ধরনের পদার্থ আছে যারা বিদ্যুৎ পরিবহন করে, যাদেরকে আমরা বলি অর্ধ পরিবাহী। এটা আমরা পড়বো নেক্সটে, মানে চ্যাপ্টার 10-এ। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয় ভাই? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচারটাকে বাড়াও তাহলে তোমার রোদের ভ্যালুটা কমে, টেম্পারেচারকে তুমি যদি কমাও তাহলে তোমার রোদের ভ্যালুটা বাড়ে। ভাই কেন এরকম উল্টা হচ্ছে এটা এখন আপাতত বোঝার দরকার নাই, কারণ আসলে সময় যেহেতু কম, জাস্ট এটা মুখস্থ রাখো। অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আর ইজ প্রপোর্শনাল টু 1/t, কারণ একটা বাড়লে একটা কমতেছে, এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আপাতত ভাই মুখস্থ রাখো ভাই, কারণ এখন তুমি বুঝতে পারবা, পরবর্তীতে বোঝার সময় আছে। আর যদি কেউ বুঝতেই চাও তাহলে ওই যে আমার ডিটেলস যে কোর্সটা আসবে সামনে, আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে বুঝাবো, সেটা তখন আমরা
ওখানে বুঝে নিব। এমন নর্মালি পরিবাহীটা কিন্তু বোঝা যায় যে আর ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। কেন? কারণ দেখো পরিবাহীর ক্ষেত্রে কি হয়, তোমার ইলেকট্রন থাকে না, তো তুমি যদি টেম্পারেচারকে বাড়াই দাও তাহলে ইলেকট্রনগুলোর গতিশক্তি বেড়ে যাবে, ফলে এখানে ধাক্কা ধাক্কি বাড়বে, ফলে এখানে রোধটা বেড়ে যাবে। সো এটা একটু তাহলে এখানে কি কি মনে রাখবো, এইখান থেকে আমরা তাহলে এখান থেকে এটা মনে রাখবো, এখান থেকে আমরা এটা মনে রাখবো। ওকে, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো ভাই, সেটা হচ্ছে যে এই আলফার একক, আলফা এর আলফা এর একক আমরা মনে রাখবো তোমার হচ্ছে যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1 বা কেলভিন ইনভার্স 1। কেন? দেখো এই ডেল্টা আর এর একক কি আসবে? ওহম আসবে না? আর নট এর একক কি আসবে? ওহম আসবে। ওহম ওহম কাটা যাবে, ডেল্টা থিটা থাকবে শুধু নিচে। তো তুমি যদি এখানে ডেল্টা থিটার একক যদি ডিগ্রি সেন্টিগ্রেডে রাখো তাহলে এটা যখন উপরে উঠবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1 হয়ে যাবে। কেলভিনে রাখলে কেলভিনটা যখন উপরে উঠবে কেলভিন ইনভার্স 1 হবে। সো এই জিনিসটা একটু মনে রাখবা, হ্যাঁ, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা তাহলে এখন ভাই ডিউতে কি ধরনের কোয়েশ্চেন আসে আর সাস্টে কি ধরনের কোয়েশ্চেন আসে? ভাই ডিউতে তোমার হচ্ছে যে ভাই নর্মালি এই টপিকটা থেকে ম্যাথ থাকে না। ডিউতে নর্মালি হচ্ছে তোমাকে এই এই যে লাল বক্স করে দিয়েছে না, এটা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বা একক জিজ্ঞেস করবে, বা সূত্র জিজ্ঞেস করবে। বেসিক্যালি তোমার ডিউতে এখানে ম্যাথ থাকবে না। আচ্ছা, কিন্তু তোমার যদি তুমি যদি সাস্টে চিন্তা করো, সাস্টে কিন্তু ম্যাথ থাকবে। আর কারণ ম্যাথ থাকার একটা কারণ হচ্ছে সাস্টে ক্যালকুলেটর আছে। ডিউতে আসলে এই টপিকটা থেকে তোমাকে ম্যাথ দিবে না, কারণ এই টপিকের ম্যাথগুলা ক্যালকুলেটর তোমার একটু সাহায্য লাগতে পারে, এই জন্য তোমাকে দিবে না। তো সচরাচর দেন আর কি। তো এটা আশা করি বুঝতেই পারছো ভাই। চলো তাহলে আমরা এই রিলেটেড তারপর একটা ম্যাথ দেখি। আসো দেখো আমার এখানে ফার্স্টে কোয়েশ্চনে কি বলছে ভাই, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা তারের রোধ হচ্ছে 32 ওহম। তার মানে আমার এখানে দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, এখানে আমার এখানে তাহলে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার তারের রোধ দেওয়া আছে কতটুকু, আর দেওয়া আছে 32 ওহম। তারপর বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারটি উত্তপ্ত করলে রোধের পরিবর্তন হয় কত বলো তো তোমার, 0.22 ওহম। এখন দেখো তার মানে তুমি যদি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো তাহলে তখন সেই ক্ষেত্রে রোধের পরিবর্তন ডেল্টা আর কত হয়ে বলছে এখানে, 0.22 ওহম। ওকে, ডেল্টা আর এখানে তোমাকে বলছে 0.22 ওহম। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, তাহলে শুরুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে থিটা নট, আর এটা হচ্ছে তোমার থিটা। তাহলে এই যে 20 ডিগ্রিটা দেখতেছো, এই 20 ডিগ্রি কি বলতো ভাই, এই 20 ডিগ্রি হবে শুরুর তাপমাত্রা, মানে আদি তাপমাত্রা থিটা নট। আর এই যে 100 ডিগ্রি দেখতেছো এটা হচ্ছে তোমার থিটা হবে, তাহলে এটা আর নট হবে। হ্যাঁ, যেহেতু থিটা নট তাপমাত্রায় যে রোধটা সেটাকে তুমি আর নট বলো। বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উষ্ণতা গুণাঙ্ক নির্ণয় করো, ওই যে আলফা বের করতে বলছে এখানে। তাহলে আলফা এগুলো কত আসবে দেখো, আমরা সূত্র শিখে আসছি ডেল্টা আর ডিভাইডেড বাই আর নট ইন্টু ডেল্টা থিটা। তাহলে তুমি এখানে আলফা বের করতে বলছো তোমার এখানে, তাহলে তুমি বের করে আসো। ডেল্টা আরটা কত দেওয়া আছে, ডেল্টা আর দেওয়া আছে তোমার এখানে 0.22, আর এখানে আর নট দেওয়া আছে কতটুকু 32, আর ডেল্টা থিটা তোমার এখানে দেওয়া আছে কত দেখো, তাহলে এই আলটিমেটলি দুইটা পার্থক্য না, তাহলে 100 - 20 করবা। সো যেহেতু তোমার এখানে আসলে ক্যালকুলেটর লাগবে, এটা এটা ক্যালকুলেটর ছাড়া একটু তোমার জন্য করা টাফ হয়ে যাবে, এটা ডিউতে থাকবে না। তো তোমরা আশা করি ক্যালকুলেটর ইউজ করে এই আলফার ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা। আমি আর ক্যালকুলেট করে দিচ্ছি না, আমি বক্স করে দিচ্ছি জাস্ট। আর এটার একক কি হবে বলো তো তাহলে, যেহেতু তুমি এখানে সেন্টিগ্রেডে বসাইছো, এককটা কিন্তু হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1। নর্মালি এই ধরনের ম্যাথ ডিউতে থাকে না, এই ধরনের ম্যাথ সাস্টে থাকে। তো ওগুলোতে ক্যালকুলেটর আছেই, বুটেক্সে থাকে ক্যালকুলেটর আছেই। সো তুমি আশা করি পারবে এগুলো। হ্যাঁ, চলো তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমাদের হচ্ছে যে দেখো এখানে এই টপিকটা শেষ। কোনটা ভাই? উষ্ণতা গুণাঙ্ক শেষ। তাহলে আমরা এখন চলো পড়ি রোধের সূত্র। এই টপিকটা হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, তোমার হলো যে ডিউ বলো, বুটেক্স বলো, সাস্ট বলো, সবার জন্য ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা পড়ি আসো যে রোধের সূত্র। আমরা তাহলে এখন পড়বো তোমার হচ্ছে ভাই রোধের সূত্র। আচ্ছা এটা আমরা 9-10 পড়ে আসছি রোধের সূত্রটা। রোধের সূত্র কি ছিল বলতো? রোধের সূত্র ছিল তোমার এখানে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। যেমন এটা আসলে কিসের জন্য ছিল বলতো? একটা তারের রোধ আসলে বেসিক্যালি এটা কিসের সূত্র ছিল? একটা তারের রোধ। সাপোজ ধরো তোমার এটা হচ্ছে একটা তার, এই তারের হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ। মানে প্রস্থচ্ছেদ মানে কি জানো? তারের প্রস্থচ্ছেদ বলতে আসলে বোঝায় একটা তারকে ধরো তুমি কেটে নিছো। সাপোজ তার তো তোমার লম্বা হয় তাই না, তার তো অনেক লম্বা হয়। তো তারের প্রস্থচ্ছেদ করা মানে হচ্ছে তারকে এভাবে প্রস্থ বরাবর কেটে নিছো, প্রস্থ বরাবর কেটে নিছো। তাহলে এই যে জিনিসটা পাইছো এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এবারে এখানে এই যে দেখতেছো একটা বৃত্তাকার একটা অংশ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তারপর তোমার এই যে তারের দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাকে বলা হয় এল। তাহলে তারের যে দৈর্ঘ্য আছে ভাই, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে তোমার এল। আর এই তারের রোধকে কত বলা হচ্ছে? আর বলা হচ্ছে। আর এই তারের যে আপেক্ষিক রোধ এটাকে রো বলা হচ্ছে। তাহলে একটু করে পরিচয় দেখি আসো আমরা। প্রথম কথা, আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে তোমার তারের রোধ। তারের রোধ। আচ্ছা
তারপরে এল জিনিসটা কি? তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। এ জিনিসটা কি? এ জিনিসটা হচ্ছে তোমার তারের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল। ওকে। আর এই রো জিনিসটা কি? তারের আপেক্ষিক রোধ, তারের আপেক্ষিক রোধ। আচ্ছা, তাহলে চলো এখান থেকে আমরা তাহলে কি কি মনে রাখবো। আমরা এখান থেকে প্রথম কথা ভাই এই সূত্রটা মনে রাখবো। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে এই সূত্রটা মনে রাখবো, মাস্ট মনে রাখবো, কারণ এখান থেকে অনেক অঙ্ক দিবে তোমাকে। আচ্ছা, এরপরে এখান থেকে আরেকটা জিনিস আছে, সবচেয়ে সবাই যে জায়গাটাতে ভুল করে, চলো আমি তোমাকে এখানে ভুলটা ক্লিয়ার করে দিই। এখানে আমরা চলো একটু করে আলোচনা করি। এই যে আমার দেখতেছো একটা ভাই, এই তোমার রো আছে, এটাকে নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। এই যে দেখতেছো রো মানে তোমার হচ্ছে ভাই তারের আপেক্ষিক রোধ। এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে এটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপরে। এক নাম্বার জিনিস, এক নাম্বার হচ্ছে নির্ভর করে ভাই তারের উপাদানের উপর, মানে তারটা কি দ্বারা গঠিত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, তারের উপাদানের উপর। আরেকটা ডিপেন্ড করে তোমার হচ্ছে ভাই তাপমাত্রার উপর, অর্থাৎ পরিবেশের তাপমাত্রার উপর। মানে সে যে পরিবেশে রাখা আছে সেটা তাপমাত্রার উপর নির্ভর করে। তার মানে এই রো জিনিসটা শুধুমাত্র কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে ভাই? দুইটা জিনিসের উপরে। একটা তারের উপাদান, একটা তোমার তাপমাত্রা। অর্থাৎ এইদেরকে যদি চেঞ্জ না করো, দেখো রো শুধুমাত্র এই দুইটার উপর ডিপেন্ড করে ভাই, তারের উপাদান এবং তোমার হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ এদেরকে তুমি যদি ভাই চেঞ্জ না করো তাহলে রো চেঞ্জ হবে না। আমি প্রথমেই তোমারে বলে দিই, তুমি যদি এদেরকে যদি চেঞ্জ না করো, অর্থাৎ তারের উপাদান এবং তাপমাত্রাকে যদি তুমি চেঞ্জ না করো, তাহলে তোমার কি হবে না বলো তো? যদি তুমি তারের উপাদান আর এই তাপমাত্রাকে চেঞ্জ না করো তাহলে রো চেঞ্জ হবে না। তাহলে রো চেঞ্জ হবে কখন? যদি তুমি এই দুটো জিনিসকে চেঞ্জ করো। খুব ভালো করে মনে রাখো ভাই, কারণ এই জিনিসটাতে আমি দেখাবো ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। তাহলে মনে রাখবা রো শুধুমাত্র দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে ভাই। একটা তোমার হচ্ছে ভাই তারের উপাদানের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার ভাই তাপমাত্রার উপর ডিপেন্ড করে। যদি তুমি এই দুইটা জিনিসকে চেঞ্জ না করো তাহলে রো চেঞ্জ হবে না। আচ্ছা, কোয়েশ্চেন কিভাবে থাকে এই টপিকটা থেকে আমি তোমাকে বুঝাই বলি। তোমাকে বলা হবে একটা তারকে কেটে অর্ধেক করা হয়েছে। তোমাকে বলা হবে কি এই তারটাকে কেটে কি করা হয়েছে ভাই? অর্ধেক করে ফেলা হয়েছে। তাহলে দেখো তারটাকে কেটে তুমি এখন অর্ধেক করে ফেলছো। ওকে, তারটাকে কেটে এখন তুমি অর্ধেক করে ফেলছো। তাহলে ধরো তারটা এখন কেটে তুমি এখানে, এখানে দেখো অর্ধেক করে ফেলছো। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে অর্ধেক তার। তার মানে এখন লেন্থ কত হয়ে গেছে বলো তো? লেন্থ কিন্তু হয়ে গেছে তোমার এখানে L/2। যেহেতু তুমি অর্ধেক করে ফেলছো, তাহলে দেখো এখানে তারের যে দৈর্ঘ্য লেন্থ, এটা কিন্তু হয়ে গেছে তোমার এখানে L/2। আচ্ছা, আমাকে বলো তারটাকে তুমি এভাবে লম্বালম্বি কাটছো, তাহলে তারের এরিয়া কিন্তু এই আছে। এখন যেহেতু এখানে খেয়াল করে দেখো লেন্থ চেঞ্জ হয়ে, আমরা জানি R = ρ L/A। যেহেতু তোমার লেন্থ চেঞ্জ হয়ে গেছে, মানে দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ধরো এখানে আর পাচ্ছ তুমি R1। তো তোমাকে জিজ্ঞেস করবে তখন একটা তারকে যদি কেটে অর্ধেক করা হয় রো কত হবে। মানে ধরো সাপোজ তোমাকে বললো এটা তো হচ্ছে রো আছে, আর এখানে ধরো তোমাকে বললো এই তারের আপেক্ষিক রোধ ধরো রো প্রাইম। বলছে যে একটা তারকে যদি তুমি কেটে যদি অর্ধেক করো তাহলে বলছে রো প্রাইম পাওয়া যাবে। এখন জিজ্ঞেস করছো রো প্রাইমের ভ্যালু কত হবে। আমাকে একটা জিনিস তুমি বলো তো, এখানে কি আসলে রো রো এর ভ্যালু চেঞ্জ হবে? তোমরা একটু চিন্তা করে বলো, এখানে কিন্তু রো এর ভ্যালু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না আমি তোমাকে বলি। দেখো ধরো প্রথমে যে তারটা ছিল, ধরো এটা হচ্ছে কপারের তৈরি। এখন কাটার পরে তুমি যে তারটা পাইছো সেটা তো তোমার কপারেরই তৈরি হবে, কারণ তুমি তো নতুন কোনো পদার্থ যুক্ত করো নাই। তাহলে আমাকে তুমি বলো আলটিমেটলি তারের উপাদানে কোনো চেঞ্জ করছো তুমি? আগেও কপারের তার ছিল, এখনো কপারের তারই আছে। তাহলে তুমি একটা তারকে যদি কেটে ফেলো, একটা তারকে যদি জোড়া লাগাও, আলটিমেটলি তুমি কিন্তু তারের উপাদানে কোনো চেঞ্জ করো নাই। আবার কোশ্চেনে কিন্তু তোমাকে বলেও না যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তার মানে তুমি একটা তারকে কেটে ফেলো, একটা তারকে তুমি জোড়া লাগাও, তুমি জোড়া লাগাও বা কেটে ফেলো না কেন, তুমি তারের উপাদানও চেঞ্জ করো নাই, তাপমাত্রাও চেঞ্জ করো নাই। অর্থাৎ রো চেঞ্জ হবে না। ভাই এই কোয়েশ্চনটা একদম কমন একটা কোয়েশ্চন। তোমার জিজ্ঞেস করবে যে যদি তারটাকে কেটে ফেলা হয় বা দ্বিগুণ করা হয়, তিনগুণ করা হয়, তাহলে রো কত হবে? ভাই রো রোই থাকবে, রো রো চেঞ্জ হবে না। মানুষজন কি করে তখন, কেউ কেউ ρ/2 দাগায়, ρ/4 দাগায়। এভাবে করিও না ভাই। খেয়াল রাখবা রো শুধুমাত্র দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, তারের উপাদান এবং তাপমাত্রা। যদি এই দুটো জিনিসকে আমি চেঞ্জ না করি তাহলে রো চেঞ্জ হবে না। তাহলে তারটাকে কেটে ফেলি, 10 গুণ করি, আলটিমেটলি রোটা রোই থাকবে। অর্থাৎ রো প্রাইমের ভ্যালুটা কত হবে? রোই হবে। অর্থাৎ রো চেঞ্জ হবে না। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। চলো আমি তোমাকে এমসিকিউ দেখাই, কি কি এমসিকিউ আসছে আসলে। এই সিঙ্গেল এই কেটে ফেলা এখান থেকে আমি দাঁড়াও তোমার বাই করি এটা আমি ওইদিন দেখছিলাম কোথায়, কোয়েশ্চনটা ডিউতে আসছিল একবার। চলো দাঁড়াও আমি তোমাকে দেখাই, দাঁড়াও এটা বাই করি আমি, কোয়েশ্চনটা কোথায়। হ্যাঁ এই দেখো কোয়েশ্চনটা দেখো এখানে, ডিউতে 2016 সালে আসছে। বলছি কি একটি তামার তারের দৈর্ঘ্য হচ্ছে এত, ব্যাস হচ্ছে এত। যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে আপেক্ষিক রোধের কি কোনো পরিবর্তন হবে? খেয়াল করে দেখো,
তুমি বলছে কি তারের দৈর্ঘ্য দেওয়া আছে এত, ব্যাস দেওয়া আছে এত, বলছে তারের দৈর্ঘ্যটাকে তুমি দ্বিগুণ করছো, ব্যাসটাকে তুমি অর্ধেক করছো, তাহলে তারের আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে কিনা। পোলাপাইন কি করে ভাই, এইগুলো নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করে। ভাই প্রথম কথা, তুমি দৈর্ঘ্য আর ব্যাসকে অর্ধেক করছো সেটা ঠিক আছে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করছো, ব্যাসকে অর্ধেক করছো। আমাকে তুমি বলো, বলছো আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে কিনা। তুমি আমাকে বলো যে এখানে ভাই খেয়াল করে দেখো, আমি তো তারের উপাদান চেঞ্জ করি নাই। আমি ঠিক আছে লেন্থটাকে দ্বিগুণ করলাম, ব্যাসটাকে অর্ধেক করলাম, কিন্তু আমি তারের উপাদানও চেঞ্জ করি নাই। কোশ্চেন আমাকে তাপমাত্রার চেঞ্জের কথাও বলা নাই। অর্থাৎ আপেক্ষিক রোধ কি হবে না, চেঞ্জ হবে না, অর্থাৎ আপেক্ষিক রোধ একই থাকবে। তাহলে ভাই সরাসরি দেখার পর তুমি এটা দেখাই দিবা, তো এটা দেখাতে তোমার কিন্তু 5 সেকেন্ডও লাগবে না। কিন্তু মানুষজন কি করে ভাই, এই যখন দেখে আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে, তখন তোমার হচ্ছে ভাই মানুষজন এগুলো নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করে। তাহলে ভাই সোজা বাংলা আনসার কি লিখে দিবা, যে এখানে তারের আপেক্ষিক রোধ একই থাকবে। কেন একই থাকবে, কারণ তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করো 5 গুণ করো, আলটিমেটলি তুমি তো উপাদান চেঞ্জ করো নাই, কপারে ছিল কপারেরই আছে, তাপমাত্রা চেঞ্জ করো নাই। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এখানে এর পরে দেখে আসো। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি ভাই। এইবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ভাই এখানে একটা জিনিস দেখো, যদি একটি তারকে টেনে n গুণ লম্বা করা হয়, যদি একটি তারকে টেনে n গুণ লম্বা করা হয়, n গুণ লম্বা করা হয়, তাহলে দেখো, তাহলে তোমার মনে রাখবা তখন নতুন রোধ অর্থাৎ আর নিউ ইকুয়ালস টু হবে n স্কোয়ার ইন্টু আর ওল্ড। অর্থাৎ ধরো একটা তার ছিল যার রোধের ভ্যালু হচ্ছে আর ওল্ড আছে, হ্যাঁ, তারটাকে তুমি টেনে তুমি কয় গুণ লম্বা করছো, n গুণ লম্বা করছো, তাহলে নতুন রোধ কত পাবো বলো তো, আর নিউ ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু আর ওল্ড। সো এটাতে এমসিকিউতে আসলে তুমি সরাসরি অ্যাপ্লাই করবা, বুঝছো, এমসিকিউতে আসলে তুমি সরাসরি অ্যাপ্লাই করবা, কিন্তু খেয়াল রাখবা ডিউতে তখন বর্তমানে রিটার্নও আছে, তাই না। এটা যদি রিটার্নে আসে তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করলে ফুল মার্কস পাবা না, তখন তোমাকে একটুটাকে ভেঙে দেখাইতে হবে এই সূত্রটা আসলে আসছে কোত্থেকে। ওকে, সো এই জন্য আমি তোমাকে সূত্রটা ভেঙে দেখাই। নর্মালি যদি এমসিকিউতে আসে, শর্টকাট ফর এমসিকিউ আমি লিখে দিচ্ছি, এমসিকিউতে আসলে ডাইরেক্ট এটা আনসার করবা, মানে ডাইরেক্ট এটা দাগাই দিবা, সাস্ট হোক বুটেক্স হোক যেখানে হোক না কেন, ডিউতে এমসিকিউতে আসলে দাগাই দিবা, কিন্তু এই কোয়েশ্চনটা রিটার্ন আসারও চান্স আছে। তাহলে তো আমি রিটার্ন আসলে কিভাবে করতে হয় দেখাই দিই। তোমার আগে তাহলে এই সূত্রটা প্রুফ করা লাগবে। ধরো তোমার কাছে একটা তার আছে, সাপোজ ধরো এখানে তোমার কাছে একটা তার আছে, সাপোজ ধরো এটা তোমার একটা তার। আচ্ছা, তাহলে কাহিনী কি করছো দেখো, এখন ধরো এটা তোমার তার, ধরো এই তারের হচ্ছে ভাই তোমার এরিয়া আছে একটা, ধরা যাক এই তারের এরিয়া হচ্ছে এরিয়া 1, এবং ধরো এই তারের লেন্থ হচ্ছে L1। তাহলে আমি এই তারের লেন্থ ধরে নিচ্ছি L1, এই তারের লেন্থ আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভাই তোমার L1। ওকে, আর এই তারের রোধ ধরো আমরা ধরে নিচ্ছি আর ওল্ড, আর এটার ধরো আপেক্ষিক রোধ কত, রো। এখন আমি কি করলাম, তারটাকে টেনে অ্যানগুল লম্বা করছি। একটা জিনিস তুমি চিন্তা করো তো, তোমরা নিশ্চয়ই হচ্ছে যে ভাই এই টাকা বাঁধে যেগুলোতে রবার দিয়ে ওগুলো দেখছো, তো এটাকে তুমি একটা কাজ করো, ওই রবারগুলোতে একটা গোলাকার থাকে না, তুমি একটু করে একটা কেচি দিয়ে কেটে এটাকে একটা সরল সরল রৈখিক বানাও। দেন তুমি খেয়াল করে দেখো ওই তারটাকে তুমি টান দাও, দেখবা তারটাকে যখন তুমি টান দিবা দৈর্ঘ্য লম্বা হবে ঠিক আছে, কিন্তু দেখবা যে মাঝখানে কিন্তু চিকন হতে থাকবে। অর্থাৎ এই তারটাকে তুমি যদি টান দাও, তাহলে এটা দৈর্ঘ্য লম্বা হবে ঠিক আছে, কিন্তু দেখবে এদিকে চিকন হচ্ছে। এটা খেয়াল করে দেখিও, তুমি হচ্ছে রবারের তারটাকে যদি টান দাও, দেখবা যে কি হবে, রবারের টানের দৈর্ঘ্য, রবারের তারের দৈর্ঘ্য বাড়বে, কিন্তু ওই মাঝখান দিয়ে যে প্রস্থটা আছে সেটা কিন্তু ছোট হইতে থাকবে। অর্থাৎ এই তারটাকে টেনে যদি আমি n গুণ লম্বা করি, তাহলে কি হবে দেখো এবারে, তাহলে তারের অবস্থা হবে এরকম, তখন তোমার তারের অবস্থা হবে এরকম। হ্যাঁ, লম্বা তো হবে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু চিকন হয়ে যাবে। বুঝতে পারছি, এটা কিন্তু এভাবে কি হয়ে যাবে ভাই, চিকন হয়ে যাবে। অর্থাৎ এবার ধরো তাহলে কি হয়েছে, এখানে তারটাকে টেনে আমি n গুণ লম্বা করছি, তাহলে এবার আমার L2 কত হবে, এই যে লেন্থ 2 এটা লম্বা তো হয়েছে, তাহলে লেন্থ 2 কিন্তু এখানে হবে আমার n ইন্টু লেন্থ 1, তাই না। কারণ n ইন্টু লেন্থ 1 কেন, কারণ এখানে আমি n গুণ লম্বা করছি। আর এটা তারের ধরো এরিয়াটা এখন হবে এরিয়া 2। আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু তুমি নতুনভাবে কিছু যুক্তও করো নাই, আবার এটা থেকে কিন্তু কোনো কিছু বেরও করে নিয়ে যাও নাই, জাস্ট টেনে লম্বা করছো। জাস্ট কি করছো বলতো, টেনে লম্বা করছো। তাহলে এইখানে যে তারের উপাদান, এখানে তারের উপাদান সেম না, আবার এখানে কি পরিবেশের টেম্পারেচার চেঞ্জ করছে এরকম কোনো কিছু বলা আছে না, তাহলে এই তারের আপেক্ষিক রোধ করা থাকবে, রোই থাকবে। বুঝো জিনিসটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, এইখানে তুমি যখন তারটাকে যখন টেনে লম্বা করছো, তুমি কিন্তু নতুন কোনো পদার্থ অ্যাডও করো নাই, এবার এটা থেকে ছিঁড়ে টিড়ে ফেলে নতুন কিছু বেরও করে দাও নাই। তাহলে এইখানে আগে যে আয়তনটা ছিল এখনো কিন্তু সেম আয়তন থাকবে, কারণ এখানে তো তুমি নতুন কিছু অ্যাড করো নাই, আবার নতুন কিছু বেরও করে নিয়ে যাও নাই, কেটেও ফেলো নাই তো। তাহলে এখানে যদি আয়তন V1 থাকে, এটা যদি V2 হয় আয়তন, দুটোটা কিন্তু সমান হবে, অর্থাৎ V1 এর ভ্যালুটা কিন্তু V2 এর সমান হবে। এখন আমরা আয়তনকে কিভাবে বের করি ভাই, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করে, তাই না।
আমরা আয়তনকে তাহলে লিখতে পারি V1 কে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটাকে তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তারপর দেখো এখানে এরিয়া 1 আসলো, L1 আসলো, এরিয়া 2 আসলো, L2 এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি, L2 মানে লিখতে পারি আমরা n ইন্টু L1, তাহলে L2 মানে আমরা লিখতে পারি n ইন্টু L1। তাহলে দেখো এখান থেকে এই L1 কাটা যাবে, L1 কাটা যাবে, তোমার তাহলে এখানে কি থাকতেছে আমরা একটু পরে লিখতেছি, আগে আসি পরেরটাতে আসি, আসো দেখো। আচ্ছা আর ইকুয়ালস আমরা কি জানি, রো L/A, তাই না জিনিসটা এখানে। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলি, ফিজিক্সের মধ্যে শর্টকাট বানানোর একটা টেকনিক দেখাই। তো নর্মালি তোমরা আগে কি করতে দেখো, আগে কি শর্টকাট বানানোর আগে তোমরা আগে কি করতে দেখো, তোমরা আগে প্রথমে লিখতা R1 ইকুয়ালস টু ρ1, তারপরে L1/A1 লিখতা, ρ1 আসলে লিখতা না, রোই রাখতা, কারণ রো তো চেঞ্জ হইতো না এখানে। তারপরে তুমি হচ্ছে এরপরে R2 ইকুয়ালস টু লিখতা রো ইন্টু L2 / এরিয়া 2, এটাকে 1 নম্বর নাম দিতা, এটাকে 2 নম্বর নাম দিতা, দেন তুমি 1কে দিয়ে 2কে ভাগ ভাগ করতা। কিন্তু এই সময় তো তুমি এডমিশনে পাবা না, তোমাকে ডাইরেক্ট লাইনটা লিখতে হবে। তো তুমি ফিজিক্সের শর্টকাট বানানোর নিয়ম কি জানো, ফিজিক্সের শর্টকাট বানানোর নিয়ম হচ্ছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ ধরো তোমার একটা মানুষ আছে, একটা ধরো মুখ আছে এখানে, ধরো তুমি তার নাকে ঘুষি মারছো, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, তাহলে তুমি কি করছো ভাই, নাকে ঘুষি মারছো, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, তাহলে তোমার বুঝতে হবে চোখ আর কানের কোনো পরিবর্তন হয়নি। খেয়াল করে দেখো, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি ভাই। এটা আসলে একটা টেকনিক আছে, টেকনিকটা আমি তোমার বুঝাই বলি। এখানে তুমি শুধুমাত্র লেন্থ আর এরিয়া চেঞ্জ করছো, এই দেখো লেন্থ চেঞ্জ হয়েছে, এরিয়া চেঞ্জ হয়েছে, রোয়ের কোনো চেঞ্জ হয়েছে হয় নাই, তাহলে লেন্থ আর এরিয়া চেঞ্জের সাথে আরো চেঞ্জ হয়েছে। তাহলে তুমি কি করবা খালি জানো, তুমি খালি যেটা চেঞ্জ হয় না সেটাকে লেখার দরকারই নেই, তুমি যেটা চেঞ্জ হয়েছে সেটাকে খালি লেখো। যেমন এখানে তুমি আর চেঞ্জ হয়েছে, আর নিউ পাইছো, এটাকে লেখো। আর নিউ লেখার পরে এখানে তোমার কি আসবে, তাহলে কি রো কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে তোমার কি হবে L2 / কিন্তু এরিয়া 2 লিখবা। কেন দেখো, ওই আর ইকুয়ালস টু রো L/A হয় না, তো রো আর লিখতেছি না, কেন রো লিখতেছি না, কারণ রো চেঞ্জ হয় নাই, যে চেঞ্জ হবে না তাকে লেখার দরকার নাই। এরপরে তুমি এখানে কি দিবা, আর ওল্ড দিবা, এরপরে তুমি এখানে কি দিবা ভাই, আর ওল্ড দিবা। আর ওল্ড দেওয়ার পরে এবার দেখো, এবার L2 উপরে বসছে না, তাহলে L1 বসবে নিচে, এরিয়া 2 নিচে বসছে, এরিয়া 1 বসবে উপরে। ওকে, জাস্ট সিম্পল কাজ ভাই, এখানে রো। তাহলে দেখো এটা তুমি আগে 3 লাইনে করতে, এখন তুমি 1 লাইনে করতেছো, তাহলে জিনিসটা কি, যে চেঞ্জ হবে না তাকে আমরা লিখবো না, আমরা হচ্ছে যে চেঞ্জ হবে না তাকে ছাড়া প্রথমে একজনের জন্য পুরোটা লিখবো, পরেরটা হচ্ছে যে জাস্ট উল্টা উল্টা লিখবো, যেমন L2 উপরে এখানে L1 নিচে থাকবে, এখানে এরিয়া 2 নিচে, এরিয়া 1 এখানে উপরে থাকবে। সো এইভাবে তুমি সিম্পল 4 লাইনের হিসাব 1 লাইনে করে ফেলতে পারতেছো। আচ্ছা দেন দেখো, এখন এখন এখানে দেখো তো ভাই, আমার লাগতেছে কি এরিয়া 1/এরিয়া 2, তাহলে তুমি এখানে বের করো এরিয়া 1 / এরিয়া 2, তোমার এখানে দেখো এন আসবে, কেমনে দেখো, এই এরিয়া 2কে দিকে নিয়ে আসো ভাই, তাহলে এখানে এনই থাকবে। তারপর দেখো এখন এখন আমরা যদি এখানে বসাই, তাহলে এখানে আমরা আর নিউ, তারপর এখানে হচ্ছে যে আমরা এখানে বসালাম আর ওল্ড, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, এখানে দেখো L2 মানে তোমার কত, এন ইন্টু L1, আর এখানে L1 আছে, আর এরিয়া 1 আর এরিয়া 2 অনুপাত আমরা এন পাইছি, তাহলে L1 কাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর নিউ ইকুয়ালস টু n² আর ওল্ড। মানে আমি বলতে চাচ্ছি কি, যদি তোমার এমসিকিউতে থাকে তাহলে তুমি সরাসরি এই শর্টকাট অ্যাপ্লাই করবা, যদি রিটার্নে থাকে তাহলে তোমাকে আগে একটু এটা প্রমাণ করে আসতে হবে রিটার্নে থাকলে, হ্যাঁ। কিন্তু নর্মালি রিটার্নে আসার চান্স খুব কম, তারপর আমি তোমাকে দেখাই দিলাম যদি ডিউতে রিটার্নে এটা আসে, তাহলে তোমার আগে এইভাবে প্রুফ করতে হবে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবা। এমসিকিউতে আসলে ডাইরেক্ট আনসার করবা। তাহলে চলো আমরা দেখি, আসো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা মেন বেসিক্যালি কি কি মনে রাখবো ভাই, তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে রো এর ব্যাপারটা, ভাই তুমি তারকে কেটে ফেলো, জোড়া লাগাও, দ্বিগুণ করো, 10 গুণ করো, আলটিমেটলি রো চেঞ্জ হবে না যদি তুমি তারের উপাদান আর তাপমাত্রাকে চেঞ্জ না করো। আর এখানে আমরা এই ব্যাপারগুলো এখান থেকে শিখলাম। তো এখান থেকে আমরা আরো কিছু ব্যাপার শিখতে পারি, সেটা হচ্ছে কি, রোদের একক কত, ওহম। ধরো তারের একক তুমি মিটার দিছো, এরিয়ার একক তুমি মিটার স্কোয়ার দিছো, তাহলে তোমার রো এর একক কত আসবে ভাই, রো এর একক দেখো কত আসবে, আর ইন্টু এ করো, এল দিয়ে ভাগ করো, তাহলে ওহম, এখানে রো এর একক আসবে তোমার হচ্ছে তাহলে ভাই ওহম মিটার আসবে। ওকে, রো এর একক আসবে তোমার কত বলো তো, ওহম মিটার। আচ্ছা এখান থেকে আমি কিছু জিনিস আরো দেখাতে চাই, সেটা হচ্ছে ভাই, এখানে এই আর দ্বারা কি বোঝাচ্ছ, রোধ বোঝাচ্ছ না। একটা জিনিস আছে যাকে আমরা বলি পরিবাহিতা, যেটাকে আমরা বলি পরিবাহিতা, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। দেখো 9 10 পড়ে আসছো তোমরা এটা, পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাই, জি দিয়ে প্রকাশ করি। পরিবাহিতা জিনিসটা কি ছিল, রোদের উল্টা। 9 10 এগুলো পড়ে আসছো ভাই। তাহলে পরিবাহিতা সূত্র হচ্ছে 1/r, আর তাহলে এই সূত্রটা এখানে উল্টা উল্টা করে লিখে দিবা জাস্ট, তাহলে কত আসবে, এ উপরে যাবে আর রো আর এল নিচে থাকবে, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, সো এখান থেকে তাহলে কি কোয়েশ্চন আসে, পরিবাহিতা থেকে তাহলে কি কোয়েশ্চন আসে, তোমাকে জিজ্ঞেস করবে পরিবাহিতা থেকে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পরিবাহিতার একক।
এটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাই পরিবাহিতার একক। খেয়াল করে দেখো তো, এখানে পরিবাহিত মানে কি 1/r না, তাহলে এটার একটা একক কি আসবে, ওহম ইনভার্স 1, কারণ আর এর একক তো ওহম, ওহম ইনভার্স 1। আচ্ছা ওহমকে আমরা কি লিখি, OH এম লিখি না, তো ওহম ইনভার্স 1 মানে আমি উল্টা করে যদি লিখি তাহলে আসবে কি বলতো, মিহো, মিহো, মানে আমি উল্টা করে লিখতেছি। ইনভার্স 1 মানে কি, MHO উল্টা করে লেখা, তার মানে জি এর একক মনে রাখবো ভাই ওহম ইনভার্স 1 বা মিহো। তোমার জিজ্ঞেস করবে মিহো কার একক, ওকে, তখন তোমার এটা আনসার করতে হবে। সো মিহো হচ্ছে পরিবাহিতার একক। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো, উল্টা করে লিখছি জাস্ট, হ্যাঁ। আচ্ছা সেম ভাবে তোমার এটা কি ছিল ভাই, এই আপেক্ষিক রোধের একটা উল্টা জিনিস ছিল, যেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে সিগমা। সেটাকে আমরা কি বলতাম ভাই, আপেক্ষিক রোধটাকে আপেক্ষিক পরিবাহিতা বলতাম। এটা লিখতেছি না, এটা তুমি 9-10 পড়ে আসছো। আচ্ছা, তাহলে এটা লাগবে না, জাস্ট এতটুকুই লাগবে। তাহলে এখান থেকে হচ্ছে এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে ভাই। চলো তাহলে আমরা কিছু ম্যাথ দেখি এখানে। এখানে দেখো আমরা তাহলে যদি আগে প্রথমে হচ্ছে, চলো এখানে ফার্স্টে ম্যাথটা দেখি। আমাকে কি বলছে দেখো তো ভাই, আমাকে বলা হচ্ছে 0.6 মিটার দৈর্ঘ্য এবং 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রোধ এত, তারের আপেক্ষিক রোধ নির্ণয় করো। সো চলো তাহলে আমরা দেখি আসো। তো আমরা তো অলরেডি ফর্মুলা দেখছি, আর ইকুয়ালস টু কত ভাই, রো ইন্টু এল বাই এ দেখছি আমরা, রাইট। তাহলে এখান থেকে দেখো, তাহলে তোমার এখান থেকে তোমার তাহলে কত আসবে, রো বের করতে বলছে আমাকে, রো কত আসবে, আর ইন্টু এ ডিভাইডেড বাই তোমার এখানে এল। তাহলে দেখো আর দেওয়া আছে কত তোমার এখানে, আর দেওয়া আছে তোমার এখানে হচ্ছে যে ভাই 20 ওহম, এটা মিটার হবে না, এটা ওহম হবে, এটা প্রিন্টিং মিস্টেক আসছে, তাহলে 20 ওহম। আচ্ছা এরিয়া, এরিয়া কত হবে দেখো তো, এরিয়া কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি বলতো, ব্যাস দেওয়া আছে। আচ্ছা ব্যাসের অর্ধেক করে তুমি ব্যাসার্ধ বলো, তাহলে 0.66 হচ্ছে তোমার হচ্ছে ভাই ব্যাসার্ধ, সরি 0.06 হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে আমরা এরিয়া মানে কত জানি, পাই আর স্কোয়ার জানি না, কারণ দেখো না এটা এরিয়া কত হবে, এই যে এটা বৃত্ত না, যদি এটা রেডিয়াস যদি ব্যাসার্ধ যদি আর হয়, ধরো এই বৃত্ত যেটা আছে এটা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই একুশ টু কত আসবে, পাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এখানে, এখানে ব্যাস দেওয়া আছে তোমার এখানে 0.12 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক না, তাহলে 0.06 মিলিমিটার আসবে। তাহলে ব্যাসার্ধ আসবে 0.06 মিলিমিটার, কিন্তু তোমাদের মিটারে নিতে হবে, তাহলে 10⁻³ দিয়ে গুণ করা লাগবে, স্কোয়ার করো, ডিভাইডেড বাই এল দিয়ে ভাগ করো। এল এখানে কত, এল এখানে 0.6 মিটার, 0.6। তাহলে যে রেজাল্টটা আসবে এটা তুমি দেখাই দিবা, আমি চেক করে দেখি। এখন তোমার মনে তুমি কোশ্চেন করতে পারো, ভাই এটা তো কুয়েটে আসছে, তাহলে আমার এখানে করাইতেছেন, আমরা তো বলতেছি ডিউ সাস্টার বুটেক্স। তো অনেক সময় কি হয়, এটা বেসিক্যালি তোমার ডিউতে নর্মালি কমই হয়, কিন্তু তোমার দেখা যায় যে কি হয়, যে সাস্টের মধ্যে বা বুটেক্সের মধ্যে ধরো এই অঙ্কগুলো হুবহু তুলে দিতে পারে। সো আসলে তোমার হচ্ছে যে ভাই একটু তাই প্র্যাকটিস করে দেওয়াই ভালো। আমরা আসলে এমসিকিউ সবগুলোই প্র্যাকটিস করবো, ইভেন কি আমরা বুয়েটের এমসিকিউ প্র্যাকটিস করবো, যেন আমরা আসলে কঠিন জিনিস আসলেও পারি। ভাই সহজ জিনিস তো তুমি আগেও পারতে, এখনো পারো, তাই না, সহজ জিনিস তুমি সবসময় পারবা। তাহলে এটা রেজাল্ট আসছে আমার কাছে 3.77 × 10⁻⁷। তোমরা একটু চেক করে দেখি হবে, আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তোমরা একটু চেক করে দেখো, প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল আসতে পারে। আচ্ছা তাহলে গেল এটা। এরপরে বলতেছে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কি হবে। খেয়াল করে দেখো তো, বলছি কি উৎপন্ন তাপ। তো যদিও তোমাকে আমি এখনো পড়াই নাই, তারপরে তুমি নিশ্চয়ই জানো যে জুলের তোমার হচ্ছে যে ভাই জুলের তাপীয় ক্রিয়ার একটা সূত্র আছে। জুলের সূত্র কি বলতো, যদি ওটা তোমরা পড়ে আসছো, কি পড়ছো ভাই, তাপ উৎপন্ন তাপের সূত্র H=I²RT, রাইট। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা জানি কি জুলের সূত্র অনুসারে এই যে উৎপন্ন তাপ H= কত হয়, এটা আমরা নেক্সট লেকচারে পড়বো, যদি আমরা এখনো পড়ি নাই। জুলের সূত্র অনুসারে H= কত হয় বলতো, I²RT। এখন জিজ্ঞেস করছি কি, এই উৎপন্ন তাপটা প্রস্থবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমান, না কোনোটাই নয়। খেয়াল করো তো, এখান থেকে আমরা দেখতেছি এই ইকুয়েশন থেকে এইচটা হচ্ছে তোমার আর এর প্রপোর্শনাল, আবার আর হচ্ছে, খেয়াল করে দেখো আর কিন্তু তোমার এখানে এই যে 1/a এর প্রপোর্শনাল, কারণ দেখো আর এখানে আছে 1/a কিন্তু নিচে আছে, অর্থাৎ এই যে তোমার আর হচ্ছে আবার 1/a এর প্রপোর্শনাল, তাহলে H= আলটিমেটলি 1/এরিয়ার প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক আর কি, হ্যাঁ। তার মানে H হচ্ছে তোমার H=proportional to 1/a, অথবা H is disproportional বা ব্যস্তানুপাতিক অফ a, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। বুঝতে পারতেছি এটা, আমরা আশা করি বুঝছি। আমি তো আরেকবার ব্যাখ্যা করি। আমরা এখানে পাইছি কত, H=I²RT। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ভাই H is proportional to R। তাহলে H is proportional to যদি R হয়, R মানে আমরা আবার কি জানি 1/a, ওইখানে রো L/a থাকতো না, ওইখান থেকে আমরা 1/a লিখছি। তাহলে আলটিমেটলি H আর A হচ্ছে তোমার কিসে আছে, ব্যস্তানুপাতিকে আছে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা দেখো তোমাকে এরপরে বলছে কি, 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হয়েছে যাতে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়।
পরিশেষে রোধ কত হবে। দেখো আলটিমেটলি তুমি 15 ওহমের তারকে টেনে কি করছো, লম্বা করছো, যাতে তারের দৈর্ঘ্য তোমার কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে এটা দেখার পরে তোমার আর বাকিটা চেক করার দরকারই নেই, কারণ দেখো এখানে বলে দিচ্ছি কি 15 ওহম রোধের তারকে তামার টার্গেট টেনে এমনভাবে লম্বা করা হয়েছে যেন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে। প্রস্তুতির ক্ষেত্রে হল কি সেটা নিয়ে তোমার চিন্তা করারই দরকার নাই। দেখছো তুমি দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, তো দৈর্ঘ্য যদি এন গুণ হয় তখন আমরা আর নিউ কত পরে আসছি, আর নিউ ইকুয়াল টু পরে আসছি আমরা আর এস এন স্কোয়ার আর ওল্ড, রাইট। তাহলে আমি তারের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছি, অর্থাৎ এন এখানে কত 2, তাহলে 4, 2 স্কোয়ার মানে 4 আসবে, আর ওল্ড আসবে। আর ওল্ড দেওয়া আছে করে দেখো 15 ওহম প্রথমে ছিল, তাহলে 4 × 15 মানে কত তোমার ভাই 60 ওহম, তাহলে তুমি 60 ওহম দাগাই দিবা। এটাই তোমার হচ্ছে আনসার। চলো আমরা তাহলে নেক্সটে যাই। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছিলাম, এখানে দেখো আমরা এখানে বলছি কি এটা নলাকার তারের দৈর্ঘ্য রোধ হচ্ছে আর, আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, পরিবর্তিত রোধ কত। তার মানে একটা তুমি কি করছো, তারের রোধ হচ্ছে আগে আর ছিল, তুমি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছো, তাহলে রোধ কত হবে ভাই, আমরা জানি অলরেডি পড়ে আসছি আর নিউ ইকুয়ালস টু এন স্কোয়ার আর ওল্ড। তাহলে দৈর্ঘ্যটাকে তুমি যদি ভাই দ্বিগুণ করো, দাঁড়াও এটা আমি এটাকে সুন্দর করে লিখে দিই। আজকে আসলে আরো বেশি পড়াইতাম, আমার বাসায় সকাল থেকে কারেন্ট নাই, আসলে ল্যাপটপও চার্জ প্রায় শেষের দিকে, সো এই জন্য হচ্ছে আমি মনে হয় এখানে স্টপ করে দিব। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা বলছি কি যে আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তার মানে এই তারের দৈর্ঘ্য যদি তুমি দ্বিগুণ করো, তার মানে এন হচ্ছে 2 হয়েছে, তাহলে তোমার এখানে আর নিউ কত হবে 2 স্কোয়ার, অর্থাৎ 4 × আর ওল্ড। তাহলে এখানে কত আসবে, আর রেজাল্ট 4 আর আসবে। হ্যাঁ, সো ভাই আজকে হচ্ছে যে আমার ল্যাপটপে চার্জ না থাকার কারণে আর পড়াতে পারতেছি না। সো আমি নেক্সট লেকচার হচ্ছে যে বাকিটুকু ক্লিয়ার করব। তাহলে ভাই আমরা চলো এখানে যাই। তো তুমি যদি পড়াগুলো বুঝো তাহলে ভিডিওতে লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।